গাজায় ফের যুদ্ধ শুরু হওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি জাতি কখনোই বিদেশিদের কাছে মাথা নত করবেন না বললেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এবার বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করল ইরান। সাফ জানিয়ে দিল যে তাদের সাথে পারমাণবিক শান্তি চুক্তি আলোচনা করবে না তারা। পুতিনের 2 শর্ত মানলেই বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ। শর্ত না মানলে কখনোই শান্তি ফিরবে না ইউক্রেনে। আসছে ইরানের নতুন এক ক্ষেপণাস্ত্র, আর এতে ভয়ে কাঁপছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। ইরানের নতুন ক্ষেপণাস্ত্রকে কিভাবে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র? মোদিকে পাত্তা দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। নানা পদক্ষেপেও চীনের তরুণ তরুণীরা বিয়েতে আগ্রহী হচ্ছেন না। কেন তাদের মধ্যে বিয়েতে এত অনাগ্রহ? কি রহস্য রয়েছে এর পেছনে? গাজায় ফের যুদ্ধ শুরু হওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেন এই যুদ্ধের হুঁশিয়ারি দিলেন বর্বর এই শাসক? হুঁশিয়ারি অনুযায়ী কি আবারও গাজায় শুরু হতে যাচ্ছে ইসরায়েলের অমানসিক নির্যাতন? যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। এরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। 12 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দী বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। তবে ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী অভিযোগ তোলার পর চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইসরায়েল সব বাধ্যবাধকতা ঠিকমতো মেনে চললে বন্দী বিনিময়ের দরজা খোলা থাকবে। এরপর নেতানিয়াহু মঙ্গলবার একের পর এক টুইট বার্তায় এই গোষ্ঠীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষারোপ করেন এবং বলেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা উপত্যকার অভ্যন্তরে এবং চারপাশে বাহিনী জড়ো করার নির্দেশ দিয়েছেন। ইরানি জাতি কখনোই বিদেশিদের কাছে মাথা নত করবেন না বললেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সময় ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে এনে তিনি বলেন, তারা যদি আমাদের সাথে আলোচনা করতেও চায় এটা হবে তাদের ভুল, কারণ আমাদের নামে মিথ্যা দোষারোপের পর তাদের সাথে আলোচনায় বসার কিছুই নেই। 10 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয়ের 46তম বার্ষিকীতে তেহরানের আজাদি স্কোয়ারের বিশাল সমাবেশে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান তার সর্বশক্তি দিয়ে মার্কিন মাস্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ নেতা ইমাম খামেনির নেতৃত্বে ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, কিন্তু একই সাথে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ষড়যন্ত্রের সনদে সই করেন। আমেরিকা নিজেকে শান্তিকামী বলে দাবি করে, কিন্তু কে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করেছে? এই অঞ্চলের বিশেষ করে গাজাকে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। পৃথিবীর কোনো স্বাধীনচেতা মানুষ কি নারী, শিশু এবং অসুস্থদের ওপর বোমাবর্ষণ মেনে নিতে পারে? ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তারা নিজেরাই সন্ত্রাসী, কিন্তু উল্টো আমাদেরকে সন্ত্রাসী বলছে। তারা ইরানে অনেক মানুষকে হত্যা করেছে। আমরা সন্ত্রাসের শিকার, তবু আমরা কখনো বিদেশিদের কাছে মাথা নত করব না। ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদের কবরে যেতে হবে। এই সময় মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, 1979 সালে এই দিনে ইরানের মানুষ সব ধরনের ভেদাভেদ ভুলে ময়দানে নেমেছিল এবং দৃঢ়তার সাথে ঐক্য ও সংহতি বজায় রেখে দেশ থেকে বিজাতীয় এবং অত্যাচারীদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। এবার বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করল ইরান। সাফ জানিয়ে দিল যে তাদের সাথে পারমাণবিক শান্তি চুক্তি আলোচনা করবে না তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে টের পেয়েছেন তাদের শক্তি সম্পর্কে, আর এ কারণেই পারমাণবিক শান্তি চুক্তিতে পৌঁছাতেই ট্রাম্প আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার মতো বোকামি করতে চান না খামেনি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আপাতত আগ্রাসী অভিযান বন্ধ আছে ইসরায়েলি বাহিনীর। এতে মধ্যপ্রাচ্যে আপাতত যুদ্ধ উত্তেজনার পারদ কিছুটা শিথিল হওয়ায় ঠান্ডা মাথায় সমরাস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে ইরান। গত মাসে বিমান প্রতিরক্ষা মহড়ার পর এবার একের পর এক সমরাস্ত্র মহড়ার মধ্য দিয়ে তার আভাসও দিচ্ছে দেশটি। এর মধ্যে বেশি আলোচনায় এসেছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডের নামে তৈরি গাজা নামের ড্রোনটি। এছাড়া 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পাশাপাশি ইতিহাসের প্রথম গোয়েন্দা জাহাজও আছে এই তালিকায়। আছে আক্রমণাত্মক হেলিকপ্টারও। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার আগে পরে এসব মহড়ার মধ্য দিয়ে এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনায় ইরান।
এদিকে খামেনি বলেন, আমরা আগেও আলোচনা করেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। আগে একবার চুক্তি লঙ্ঘন করে আমাদের অবমূল্যায়ন করেছে। এই একই ধরনের মার্কিন প্রশাসনের সাথে আমাদের আলোচনায় বসা কিছুতেই উচিত হবে না। এটি যুক্তিসঙ্গত নয় এবং সম্মানজনকও নয়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই অবস্থানকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন এবং তাদের বিশ্বাস, ইরান যদি আলোচনা শুরু না করে তবে পারমাণবিক সম্পর্কের ভবিষ্যৎ আরও জটিল হয়ে উঠবে। শাহিদা রুবি, মাইটিভি। পুতিনের 2 শর্ত মানলেই বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ। শর্ত না মানলে কখনোই শান্তি ফিরবে না ইউক্রেনে। রাশিয়ার বরাত থেকে এমন কথা উঠে আসতেই প্রশ্ন দাঁড়িয়েছে, তাহলে কি রাশিয়া নিজেদের শর্ত মানতে ইউক্রেনকে বাধ্য করার জন্য এতদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে? ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন মস্কো। শান্তি আলোচনায় বসার জন্য এই শর্তগুলো পূরণ করা অপরিহার্য বলে মন্তব্য করেছে রাশিয়া। 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে রাশিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। 2024 সালের 14 জুলাই দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন 2টি শর্ত দিয়েছিলেন। 1, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ত্যাগ করতে হবে এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। 2, যুদ্ধে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের 4টি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। অপরদিকে কিয়েভ এই শর্তগুলোকে পূর্ণ আত্মসমর্পণের শামিল বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন বলছে যুদ্ধ শুরু করার পর থেকে তারা ন্যাটোতে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করার তাদের প্রধান লক্ষ্য। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ 10 ফেব্রুয়ারি মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে পুতিনের শর্তগুলো পূরণ না হলে ইউক্রেন যুদ্ধের কোনো রাজনৈতিক সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশ বিষয়টি উপলব্ধি করবে তত দ্রুতই প্রত্যাশিত রাজনৈতিক সমাধান পাওয়া সম্ভব হবে। নাজমা, মাইটিভি। আসছে ইরানের নতুন এক ক্ষেপণাস্ত্র, আর এতে ভয়ে কাঁপছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। ইরানের নতুন ক্ষেপণাস্ত্রকে কিভাবে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র, আর আদেও কি মোকাবেলা করা সম্ভব এই ক্ষেপণাস্ত্রের? ইরান 2000 কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। দেশটির এলিট ফোর্স ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ কমান্ডার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি এই তথ্য দিয়েছেন। অ্যাডমিরাল তাংশিরি বলেন, এই সব ক্ষেপণাস্ত্র স্মার্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এগুলো আগামী বছর উন্মোচিত হবে। সেনাবাহিনী, IRGC এবং বাজিস নৌবাহিনী সহযোগিতায় ইরানের 2000 কিলোমিটার উপকূল রেখাকে নিরাপদ রাখবে এই ক্ষেপণাস্ত্র। তিনি আরও বলেন, এই উপকূলীয় অঞ্চলে উচ্চতা অনেক বিশাল এবং IRGCর নৌ সরঞ্জামগুলো এই পার্বত্য এলাকার নিচে রাখা আছে, যাতে বাংকার ব্লাস্টার বোমা দিয়েও সেগুলোকে কেউ ধ্বংস করতে না পারে। এর আগে ইরান যে হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছে তা মাত্র 4 মিনিটের মধ্যেই ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। 2024 সালের এপ্রিলে ইরানের অপারেশন ট্রু প্রমিস এক ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র পুরোপুরিভাবে প্রতিরোধে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এবার ইরানের তৈরি কদর এবং এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আবারও আয়রন ডোমের অকার্যকারিতা প্রমাণিত হয়েছে। প্রথম অবস্থায় ইসরায়েলের পরাস্তের ঘটনায় শঙ্কিত হয়েছিল যুক্তরাষ্ট্র, তাই তো এবার আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণায় কাঁপছে এই শক্তিধর দেশ। ধারণা করা হচ্ছে ইরানের পথ আটকাতে গোপন কৌশল অবলম্বন করতে পারে যুক্তরাষ্ট্র, তবে এতে খুব একটা লাভ হবে না বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। মোদিকে পাত্তা দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। টার্কিশ সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, 11 ফেব্রুয়ারি প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন বিশ্ব নেতারা, আর সেখানেই ঘটে এ বিব্রতকর ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, ডেভি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদি হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রন। তবে মোদিকে উপেক্ষা করলেও পাশে বসে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে। তবে ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটি দুই দেশের সম্পর্কের জন্য বড় একটি ধাক্কা হতে পারে।
ভারতের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডি ইন্টেন্ট ডাটা দাবি করেছে ওই ঘটনার আগে বেশ কয়েকবার মোদির সঙ্গে হাত মিলিয়েছেন ম্যাক্রো। তারা বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। তাদের দাবি, মোদিকে এড়িয়ে চলার যে ভিডিও শেয়ার করা হয়েছে সেটি উদ্দেশ্যমূলক। বিশেষজ্ঞরা ধারণা করছে এই ঘটনাটি ভবিষ্যতে ভারত ফ্রান্স সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। আগামী দিনগুলোতে এটি ভারতের রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই ধারণা করা হচ্ছে। শাহিদা রুবি, মাইটিভি। নানা পদক্ষেপেও চীনের তরুণ তরুণীরা বিয়েতে আগ্রহী হচ্ছেন না। কেন তাদের মধ্যে বিয়েতে এত অনাগ্রহ? কি রহস্য রয়েছে এর পেছনে? চীনের তরুণ তরুণীদের মনে বিয়ে, ভালোবাসা, পরিবার, সন্তানের জন্ম নিয়ে ইতিবাচক মনোভাবের বিস্তার ঘটাতে 2024 সালে কর্তৃপক্ষ দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লাভ এডুকেশন বা ভালোবাসা সংক্রান্ত শিক্ষা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তা সত্ত্বেও চীনে বিয়ের নিবন্ধন 1/5 কমে গেছে। দেশটির সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য, 2024 সালে চীন জুড়ে 61 লাখের কিছু বেশি যুগল বিয়েতে নিবন্ধন করেছিলেন। আগের বছর 2023 সালে এই সংখ্যা ছিল 76,80,000। দীর্ঘদিন ধরে চীনের তরুণ প্রজন্মের বিয়ে বিমুখ হওয়ার বড় কারণ হিসেবে সন্তান লালন পালনের চ্যালেঞ্জ ও শিক্ষায় অতি উচ্চ ব্যয়কে কারণ হিসেবে ধরা হচ্ছে। এর মধ্যে কয়েক বছর ধরে অর্থনৈতিক ধীর প্রবৃদ্ধি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে বের হওয়া ব্যক্তিদের জন্য কাজ খুঁজে পাওয়া কঠিন করে তুলেছে। যারা এরই মধ্যে চাকরি পেয়েছে তারাও দীর্ঘমেয়াদের সম্পর্কে জড়াতে অনিরাপদ বোধ করছেন। 1980 সাল থেকে 2015 সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল, অর্থাৎ দেশটির দম্পতিরা একজনের বেশি সন্তান নিতে পারতেন না। এই নীতি ও ব্যাপক নগরায়ন প্রক্রিয়া কয়েক দশক ধরে চীনের জন্মহার কমিয়েছে। বিপরীতে আগামী দশকগুলোয় দেশটির প্রায় 30 কোটি মানুষ অবসর জীবনে চলে যাবেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান।